করোনাকালে সামাজিক নিরাপত্তায় বাজেট বেড়েছে মাত্র 8.5 কোটি। নতুন দরিদ্রের তুলনায় অপ্রতুল বলছেন বিশ্লেষকরা। করোনা সংকট বিশ্বের 91% শিশু মানসিক চাপে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পারিবারিক দারিদ্র্য অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে ভাইরাস থাকবে আরো 2-3 বছর, লাখের বেশি আক্রান্ত, বিশ্বে মৃতের সংখ্যা 4,55,000-এর বেশি। ভয়াবহ সংকটে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, ফ্লোর প্রাইস নির্ধারণও হচ্ছে না কাজ, বাজার নিয়ে আসার প্রতিফলন নেই বাজেটে, দাবি সংশ্লিষ্টদের। ডক্টর রকিব হত্যা এক আসামির স্বীকারোক্তি, কর্মক্ষেত্রে হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কার চিকিৎসক। সীমান্ত উত্তেজনায় চীন ও ভারতের দফায় দফায় শীর্ষ পর্যায়ে বৈঠক, সংঘাতের পথ পরিহারে রাজি বেইজিং, ভারত জুড়ে চীন বিরোধী বিক্ষোভ। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ কিছুটা বাড়লেও নিট বরাদ্দ অপর্যাপ্ত বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। আসছে বাজেটে 95 লাখ লোককে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার লক্ষ্য ধরা হয়েছে। তবে হিসাব বলছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণে নিট খরচের যে লক্ষ্য ধরা হয়েছে তা এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র 1%। করোনা পরিস্থিতিতে নতুন দরিদ্রদের ঝুঁকি মোকাবেলায় যা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে বাংলাদেশ এখনও নিচের দিকে অবস্থান করছে। এডিবির এক প্রতিবেদনে বলা হয়, এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশ 21তম। এ খাতে সুবিধাভোগীর সংখ্যা প্রতি বছর বাড়ানো হলেও মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে তা এখনও নিট বা প্রকৃত খরচ মাত্র 1%। করোনাকালীন এই বাজেটে সামাজিক কল্যাণ নিশ্চিত করতে এ খাতে নিট বরাদ্দ দেওয়া হয়েছে 26,742 কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় বেড়েছে মাত্র 850 কোটির কিছু বেশি। এর বাইরে সামাজিক সুরক্ষায় সরকার মোটা অঙ্কের খরচ দেখায় ভর্তুকি ও প্রণোদনায়, যেখানে আগামী বাজেটে খরচ করার লক্ষ্য ধরা হয়েছে 38,500 কোটিরও বেশি, অর্থাৎ বাড়ানো হয়েছে 5,229 কোটি টাকা। এ খাতে যোগ করা হয় পেনশন ও গ্র্যাচুইটি, যেখানে এবার খরচ হবে বাজেটের প্রায় 5%। সামাজিক সুরক্ষা খাতে এমন সব হিসাবকে শুভঙ্করের ফাঁকি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। যে সমস্ত মন্ত্রণালয়গুলো সরাসরি সামাজিক সুরক্ষা খাতের জন্য কাজ করে, এদের সব মিলে বরাদ্দের বৃদ্ধির সংখ্যাটা কিন্তু খুবই কম, মাত্র 900 কোটি টাকা। পেনশন এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, পেনশন বাদ দিলেও এটি প্রায় 1.7% আমাদের দেশে যায়, সেটি কিন্তু একেবারেই কম নয়। এবার নতুন করে প্রায় 50 লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হবে। একাধিক গবেষণা বলছে, করোনাকালীন এই সময়ে দারিদ্র্যের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। নতুন দরিদ্রদের ঝুঁকি মোকাবেলায় এবারের বাজেটে সামাজিক সুরক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। 63% কাজ নাই, চাকরি বাকরি বা কর্মসংস্থানের যে জায়গাটা, তাহলে এই যে বরাদ্দটা এটা কি আসলে সেই জায়গায় পৌঁছাবে কিনা, এবং নতুন নতুন গোষ্ঠী মানুষ এই দারিদ্র্য সীমারেখার নিচে পড়ে যাচ্ছে। সহায়তা কর্মসূচি বাড়াতে হবে, বরাদ্দ বাড়াতে হবে, সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে, নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য। যারা আগে কোনো ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতাধীন ছিল না, তাদেরকে আওতার মধ্যে আনতে হবে, কারণ নতুন করে অনেকে দরিদ্র হয়েছেন। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার যে তহবিল করা হয়েছে সেটিও সামাজিক সুরক্ষায় খরচ করা যেতে পারে বলে মত বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে বিশ্বে 91% শিশু মানসিক চাপে রয়েছে বলে ওয়ার্ল্ড ভিশনের এক গবেষণায় উঠে এসেছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, ঘরে দীর্ঘদিন বন্দী থাকা, পরিবারে দারিদ্র্য বেড়ে যাওয়াকে শিশুদের মানসিক চাপ বাড়ার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। করোনা
নিম্নবিত্তের আয় ৭৫% কমেছে, তাই চরম দরিদ্র মানুষের সংখ্যা ৬০% বেড়ে গেছে। ব্র্যাকের এক গবেষণায় উঠে আসে এ তথ্য। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অনেকের আয় কমে যাওয়ায় বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হচ্ছে, যা শিশুদের ওপর মানসিক চাপ সৃষ্টির একটি বড় কারণ। এছাড়াও ঘর থেকে বের হতে না পারার ফলেও শিশুরা ভুগছে মানসিক চাপে। বিশ্বের ৯১% শিশু মানসিক চাপে ভুগছে বলে ওয়ার্ল্ড ভিশনের আরেক গবেষণায় উঠে এসেছে। এই সময় প্যারেন্টস হিসেবে আমরা কি একটু খেয়াল করে দেখতে পারি কিনা আমরা কি আমাদের চাপগুলো উদ্বেগগুলো কিন্তু ওদের সামনে বেশি প্রকাশ করছি কিনা, তাহলে কিন্তু ওদের মধ্যেও এই উদ্বেগগুলো সংক্রমণ হবে। প্যারেন্টসরা বাসায় কিন্তু বিভিন্ন রকম শারীরিক ব্যায়াম, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এগুলোও কিন্তু পরিবারের ছোট সদস্যটি বা কিশোরটিকে তাকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারে। তাহলে কিন্তু আমার সন্তানকেও শিখবে যে কিভাবে অনেক ক্রাইসিসেও কিন্তু মাথা ঠান্ডা রেখে শান্ত রেখে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া যায়। করোনাকালে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ভর করেছে অনিশ্চয়তা। এছাড়াও যেসব শিশু করোনা আক্রান্ত হয়েছে তারা সামাজিক দূরত্ব মেনে চলতে গিয়ে মানসিক চাপে পড়ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বাচ্চাকে এমন সব জিনিসপত্র দিতে হবে যাতে বাচ্চা এঙ্গেজ থাকে। বাচ্চাকে টিভি দেখতে দিতে হবে, তাকে খেলনাপত্র দিতে হবে, তাকে ড্র করার জন্য কাগজপত্র দিতে হবে, তাকে লেগো সেট দিতে হবে যাতে সে বিল্ডিংস বানাতে পারে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অনিশ্চয়তা বিচ্ছিন্নতা বাড়ার কারণে শিশুদের মধ্যে বাড়ছে শঙ্কা, আতঙ্ক। এছাড়া ওদের তো ভেন্টিলেশন একটা জায়গা স্কুল, তার সেই বন্ধুটা কিন্তু নাই, যেখানে সে হই হল্লা করতো সেটা কিন্তু নাই। সুতরাং শিশুর প্রতি কিন্তু আমাকে একটা এক্সট্রা কেয়ার নিতে হবে, আমার লাভ এফেকশনটা শিশুকে বেশি দিতে হবে। একটা জিনিস কিন্তু ক্লিয়ার করতে হবে, আমার শিশু যেন বুঝে আমি তার জন্য। প্রত্যেক শিশুর একটা নির্দিষ্ট জায়গা থাকে, তার ভালোবাসার পছন্দের একটা জায়গা থাকে। কেউ হয়তো আপনি গল্প করলে ঠাকুর মার্জরির গল্প শুনতে অনেক পছন্দ করে, সেই ভালো লাগার জায়গাটা, শিশুর ভালো লাগার জায়গাটা যেন আমরা খুঁজে সেইটা যেন আমরা চর্চা করি। করোনা সমস্যা যত বড়ই হোক, শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের, নইলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩,৮০৩ জন। ঝরে গেল আরও ৩৮টি প্রাণ। বৃহস্পতিবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য দপ্তর। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১,০২,২৯২ জন আর মোট মৃত্যু ১,৩৪৩ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয় ১৬,২৫৯টি। নতুন করে ১,৯৭৫ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০,১৬৪ জন। এদিকে ব্রিফিংয়ে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানান, দেশে করোনা থাকবে আরও ২-৩ বছর। বর্তমানে আইসোলেশনে আছেন 11,000 সরকারি বেসরকারি কর্মকর্তা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮০৩ জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। এ পর্যন্ত ১,৩৪৩ জন মৃত্যুবরণ করলেন। করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি ১, ২ বা ৩ মাসে শেষ হচ্ছে না, এটি 2 থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। এখনও অব্যাহত রয়েছে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫,১১২ জনের, আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪,৫৫,০০০। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছে ১২০০ মানুষ, আর যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭৪৭ জন। এছাড়া সংক্রমণের দিক থেকে একদিনে যুক্তরাষ্ট্রে ২৭,০০০ এবং ব্রাজিলে ২৩,০০০ মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ৮৫,৭০,০০০-এর বেশি মানুষ। এছাড়া আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে তৃতীয় অবস্থানে এবং ভারত চতুর্থ। এছাড়া নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও। মেক্সিকোতে ৭০০ এবং পেরু ও চিলিতে ২০০-র বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব না কমায় লকডাউন ও কারফিউ জারি হচ্ছে নতুন করে। কুয়েতে আরও ১ সপ্তাহের জন্য কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। এদিকে ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন কোভিড-১৯ রোগীদের ওপর ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন তথ্য পরীক্ষা অনুযায়ী ওই ওষুধটি করোনার জন্য কার্যকর নয় বলে প্রতীয়মান হয়েছে। খুলনায় ডাক্তার আব্দুর রকিব হত্যাকাণ্ডের পর নিরাপত্তার শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। বলছেন, কর্মক্ষেত্রে একের পর এক হামলা,
চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। বৃহস্পতিবার দুপুরে ডাক্তার রকিব হত্যায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও থানার ওসিকে প্রত্যাহারে 72 ঘন্টার আলটিমেটাম দেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা শাখা। এই সময়ের জন্য কর্মবিরতিও প্রত্যাহার করে সংগঠনটি। এদিকে এই মামলায় গ্রেফতার 5 আসামির মধ্যে খাদিজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোগী মৃত্যুর ঘটনায় খুলনায় গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার রকিব স্বজনদের হামলার শিকার হন। শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন খুলনার চিকিৎসকরা। জড়িতদের গ্রেফতার এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য থানার ওসির অব্যাহতির দাবিতে মানববন্ধন ও কর্মবিরতির ঘোষণা আসে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বুধবার বিকেল থেকে চিকিৎসকদের এই কর্মবিরতি শুরু হয়। এরপর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এজাহার নামীয় 4 জন সহ 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে বিএমএ। এ সময় 72 ঘন্টার জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। সকল সেবা চলবে, কিন্তু 72 ঘন্টার ভিতরে যদি ওসিকে প্রত্যাহার না করা হয় এবং ওই আসামিকে যদি ধরা না হয়, তাহলে এর থেকে আরো কঠোর আন্দোলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যাবে বলে ঘোষণা করছে। কর্মক্ষেত্রে একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন চিকিৎসকরা। বলছেন এতে স্বাভাবিক সেবা কার্যক্রমের বিঘ্ন ঘটে। বাধাগ্রস্ত তো হয়ই, বরঞ্চ সে মানসিকভাবে এমন একটা অবস্থা চলে যায়, ভবিষ্যতে সে কখনো চিকিৎসার দিকতে গেলে সে মানসিকভাবে সুস্থ থাকে না। এই হত্যা মামলায় 8 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডক্টর রকিব হত্যাকাণ্ডের প্রতিবাদ ঝড় উঠেছে ভার্চুয়াল মিডিয়ায়ও। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে চিকিৎসকদের স্বেচ্ছাসেবী টেলিমেডিসিন সেবা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি চিকিৎসকদের সংগঠনগুলোর। পাশাপাশি উভয় পক্ষের আরও সহনশীল হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ডাক্তার আব্দুর রকিব খান খুলনায় গরিবের ডাক্তার নামে পরিচিত। করোনাকালে সবাই যখন নিজেদের প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধ রেখেছিলেন, তখনও জীবনের ঝুঁকি নিয়ে খোলা রাখেন নিজের ক্লিনিক। সেখানে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীদের স্বজনরা মঙ্গলবার মারধর করেন ডাক্তার রকিবকে। এ ঘটনার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় এরই মধ্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনে চিকিৎসকরাও। দোষীদের ধরতে 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে বন্ধ রাখা হয়েছে স্বেচ্ছাসেবী চিকিৎসকদের টেলিমেডিসিন সেবা। স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব বলছেন, রোগীকে অন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করার পরেও এমন ঘটনা নৃশংস ও বর্বরোচিত। এই চিকিৎসক যথাযথ ঠিকই ব্যবস্থা নিয়েছেন এবং এক পর্যায়ে উনি উন্নত জায়গায় রেফার করেছেন। এই ক্ষেত্রে চিকিৎসকদের কোন রকম গাফিলতি নাই। আমি মনে করি এইটা আসলেই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, এমন ঘটনার বিচার না হলে ভবিষ্যতে এর প্রভাব পড়বে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর। এই ধরনের কাজগুলো অবশ্যই আঘাত করে এবং তারা এখান থেকে হতোদ্যম হবেন এবং তারা তাদের স্পৃহা, তাদের যে উদ্যোগ সেগুলো নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে পার্শ্ববর্তী দেশের মতো বাংলাদেশেও চিকিৎসক সুরক্ষা আইন করার দাবি জানাচ্ছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন। চিকিৎসক সুরক্ষা আইন না করা যায়, তাহলে আসলে এই দেশে চিকিৎসকরা নিশ্চিন্তে চিকিৎসা সেবা দিতে আর পারবেন না। মহামারীর এই সময়ে চিকিৎসক ও রোগী উভয় পক্ষকেই একে অন্যের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাখের ঘরে পৌঁছলেও রাজধানীর জোন ভিত্তিক লকডাউন এখনো বাস্তবায়ন শুরু হয়নি। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতাও স্পষ্ট, যদিও তা মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। এমন বাস্তবতায় রেড, ইয়েলো ও গ্রিন জোন চূড়ান্তকরণে সময়ক্ষেপণ বলছেন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা এখনই সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আফরিন আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব রাজাবাজার সহ ঢাকার বিভিন্ন এলাকার রেড, ইয়েলো এবং গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে সরকারের কারিগরি কমিটির একটি খসড়া তালিকা। ঢাকা শহরে 60-এর ঊর্ধ্বে গেলে সেটা নির্জন হবে 1 লক্ষে। আমরা পূর্ব রাজাবাজার থেকে অনেক এক্সপিরিয়েন্স গুলো করেছি, আমাদেরকে ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু কাজগুলো করতে হবে। খসড়া তালিকা প্রকাশের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও তা চূড়ান্ত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা। তারা বলছেন, করোনা সংক্রমণ ঠেকানোর এই উদ্যোগ এখনো প্রক্রিয়াধীন, তাই বাস্তবায়নের প্রস্তুতিতেও রয়েছে দীর্ঘসূত্রিতা। সমন্বয়হীনতা, অভাব এরকম আসলে কোশ্চেন অবকাশ নেই, যে আমরা সমন্বয় করে কাজটা করছি এবং অবশ্যই এটা সম্মিলিতভাবে কাজ করার পরে আমরা অবশ্যই আমরা জানিয়ে দেবো যে কোন এলাকা আমরা ঘোষণা করছি। এদিকে বিভিন্ন এলাকায় লকডাউন নিয়ে নানা তথ্য জনমনে বাড়িয়েছে বিভ্রান্তি। জোন ভিত্তিক লকডাউনে কোন এলাকা কোন জোনের অন্তর্ভুক্ত এবং এর বাস্তবায়ন কবে ও কিভাবে হবে জানে না নগরবাসী। আমরা জিনিসটা বুঝতে পারতেছি না যে কবে পড়বে। হয়তো রেড জোনটা ঠিক মতো পড়লে বা কারফিউ দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো। শহর যদি এটা দেওয়া হতো তাহলে এটা বেশি ভালো হতো। সরকার এমন একটি কাজ করা উচিত পরিকল্পিতভাবে, যাতে সবাই এটা আমরা বেনিফিটটা পাই। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেমের বাস্তবায়নে সময়ক্ষেপণ হতে পারে হিতে বিপরীত। যখন রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, তখন যদি আমাদের ডিসিশনগুলো নিতে দেরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে। এলাকাভিত্তিক যেটি সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে, সেটি দ্রুত বাস্তবায়ন করা না হলে অনেক রোগী আক্রান্ত হবে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। কঠোরভাবে লকডাউনের বিধানগুলো মেনে চলতে হবে এবং এই ক্ষেত্রে আমরা তন্ত্রের প্রতি আমার আহ্বান থাকবে, অন্তত একবারের জন্য হলেও আপনারা খোলস মুক্ত হয়ে জনবান্ধব দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে এসে দাঁড়ান। এদিকে সমন্বয়ের অভাবে প্রায় লকডাউন নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যেও সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝি। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। রাজধানীর গণপরিবহনে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি সরকারের দেয়া নির্ধারিত ভাড়া আদায়ের ক্ষেত্রেও রয়েছে অভিযোগ। যাত্রীশূন্য গণপরিবহনে টানাপোড়েনের মধ্যে পড়েছে বাস চালকের দৈনিক উপার্জন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। লকডাউন শিথিল করার পর থেকেই সরকারের দেয়া বিধিনিষেধ মেনে রাস্তায় নামে গণপরিবহন। নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে কতটা? যাত্রীদের অসচেতনতার সুযোগ আর গণপরিবহনের নিয়ম না মানার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। গণপরিবহনের যাত্রীরা অভিযোগ করেন, সরকারের বিধিনিষেধ না মেনে অনিয়মে চলছে গণপরিবহন। ভাড়া ব্যাপারে সরকার বলছে যে 60%, ওরা নিচ্ছে ডাবল। ভাড়া ছিল আগে 20 টাকা, এখন নিয়েছে 30 টাকা। আমার নিচ্ছে 70 টাকা। ডাবল নিতেছে? ডাবল। আর হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিচ্ছে না? যথাসাধ্য চেষ্টা করতেছে, তবে লোকজন তো মানতেছে না অতটা আর কি। আর ভাড়া তো ডাবল। এর আগ্রহ করে চায় না যে আমাকে দেন, আর ইচ্ছা করে দেয় না এরকম। স্বাস্থ্যবিধি আর 60% ভাড়া আদায়ের অনিয়মে গণপরিবহন চালকদের রয়েছে প্রত্যাশিত যাত্রী না পাওয়ার অনুযোগ। 3 মাস পরে লকডাউন খুলছে, রাস্তায় নেই যাত্রী, তেলের টাকায় দেয় না, 500-600 টাকা সিঙ্গেল আই, তেল লাগে 800-900 টাকা। আবার বলে লকডাউন দেবো, তাহলে আমরা চলুন কেমনে, বাসুন কেমনে? তেলের টাকা দিব না, ইনকাম দিব না, হ্যাক্সেসল কিনবো নাকি মনে করো নিজের পেট চালামো, কিছুই তো হইব না এই টাকা দিয়া। স্বাস্থ্যবিধি মানবো করতে মামা, যদি আপনি সারাদিন কষ্ট করে বেতন না পায় 500 টাকা চালাই দেন, তাহলে করতে কমাবো। রাজধানী ঢাকা আবারও লকডাউন হওয়া নিয়ে শঙ্কায়ও রয়েছে এসব গণপরিবহন শ্রমিকরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তির পক্ষে, কিন্তু আক্রান্ত হলে তা মোকাবেলার প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে প্রত্যেক বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহালি জয়ের রিপোর্ট। জলসীমায় সুরক্ষার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন যুদ্ধজাহাজ সংগ্রাম। সদ্য কমিশন পাওয়া করভেট ক্লাস এই যুদ্ধজাহাজটি আগামী মাসে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে যাত্রা করবে লেবাননের উদ্দেশ্যে। লেবাননের ভূমধ্য সাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ। সমুদ্র সম্পদ রক্ষা সহ কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে।
সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কীভাবে ব্যবহার করব সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে ইতোমধ্যেই ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হয়েছে। স্বল্প পরিসরে এখন ধীরে ধীরে আমাদের জাহাজ বানানো শুরু করেছি, মেরামতের কাজও আমরা করছি, আর বন্ধুপ্রতিম দেশের সাথে যৌথভাবে যেখান থেকে যারা প্রয়োজন আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের নিজেদেরকেও শিখতে হবে, প্রস্তুত হতে হবে, জানতে হবে, টেকনোলজি জানতে হবে, এবং আমরাও যেন আগামীতে আমাদের জাহাজগুলি নিজেরা তৈরি করতে পারি এবং আমরাই প্রয়োজনে এক্সপোর্ট করতে পারি, সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে। চট্টগ্রাম নৌজেটিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন FM আরিফুর রহমান ভূঁইয়ার হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং রীতি অনুযায়ী নাম ফলক উন্মোচন করেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন চিকিৎসক ডক্টর আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। ডক্টর কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি সন্ধ্যা 6:52 দিকে ঢাকায় অবতরণ করে। পরে এই চিকিৎসককে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে। খুলনার শেখ আবু নাসির বিস্ময়িত হাসপাতালে অর্থোপেডিক্স চিকিৎসক আব্দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা মোকাবেলায় দেশের সবগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। করোনা মোকাবেলায় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, এ পর্যন্ত সেনাবাহিনীর সদস্য তাদের উপর নির্ভরশীল এমন ৪,১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে বেলা ১১টায় BMA প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসছি, এখন করছি, ভবিষ্যতে করব। রাজশাহী মহানগরী থেকে দিন দুপুরে ছিনতাই হওয়া ৩৩ লাখ টাকার ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে নগরীর কাঁশিয়াডাঙ্গা থানার বালিয়া পশ্চিম পাড়ায় সেনপুকুর এলাকার একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান, হ্যালো রাজশাহী ২ নামে ২টি প্রতিষ্ঠানের ২ জন বিক্রয়কর্মী ৩৭,০০০ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় সেখান থেকে ৩৩ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ২ বিক্রয় কর্মীকে জিজ্ঞাসাবাদের পর কোম্পানির অন্য শোরুমের একজন বিক্রয় কর্মীকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে টাকা উদ্ধার হলেও ঘটনায় জড়িত অন্য এক বিক্রয় কর্মী পালিয়ে যায়। পুরো রহস্য উদ্ঘাটনের পর মামলা ও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী পুলিশ। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে যশোর ও নড়াইলে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক এখন ভোগান্তির অপর নাম। সড়কের পাশে বালু উত্তোলনের কাজ চলায় সড়কের একটি বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে রাস্তা পাড়ি দিচ্ছে মানুষ, এতে দুর্ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিন। নানান জটিলতায় সড়ক মেরামত করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ। মুন্সি মোহাম্মদ হুসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে এটি একটি সড়ক, কাদা প্রায় হাঁটু সমান, এর মাঝ দিয়েই চলছে যানবাহন। এসব বাহনের মধ্যে বেশিরভাগ বালুবাহী ট্রাক। ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে যশোর ও নড়াইলে যাওয়ার জন্য এটি একটি শর্টকাট, তাই অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে এই সড়ক ব্যবহার করেন। এছাড়া স্থানীয় কয়েক লাখ মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কের পাশে বেশ কয়েকটি জায়গায় নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা হয়।
এতে পানি জমা হয়ে রাস্তার দশা হয় বেহাল। বিপাকে পড়েন সড়ক ব্যবহারকারীরা। অনেক সময় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় মানুষকে। কখনো ঘটে দুর্ঘটনা। এই রাস্তা খুব ভালো ছিল আগে, এই ড্রাম ট্রাকগুলো আসার পরে, এই 10 চাক্কার গাড়িগুলো আসার পরে আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতেই পারতেছি না। পরশুদিনকে রাত্রে জায়গা প্রায় 2 ঘন্টা বসা, পরে গাড়ি যাত্রী নামায় গাড়ি ঠেলে নিচ্ছে। প্রতিদিন 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ি ফাইসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসায়ীদের দৌরাত্মে সড়কের এমন দশা। তাদের সুবিধার জন্য সড়কের নিচে অর্ধশত বোরিং করা হয়েছে। রাস্তাঘাটে যাইতে পারি না, এমনকি বাজারঘাটও ঠিক মতন করতে পারি না। রাস্তার বালির কারণের জন্য, ধুলো বালি রাস্তার জন্য আমরা ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। সড়ক বাঁচাতে বালু ব্যবসা বন্ধ করা প্রয়োজন বলছেন সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তারা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। 3-4 দিন আগে ডিসি মহোদয়কে একটা চিঠি দিয়েছি, বিভাগীয় কমিশনারকে অনুলিপি দিয়েছি। এখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য, এছাড়াও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এই রাস্তার উপরে পিএমপি মেজরের আওতায় একটি দরপত্র আহ্বান করা আছে, ঠিকাদার নিয়োগ করা আছে। সেই ঠিকাদারও চিঠি দিয়েছি, রাস্তাটা টিকে রাখার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে। কাশিয়ানী থেকে যশোর পর্যন্ত আঞ্চলিক এই মহাসড়কের ভাটিয়াপাড়া থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত 3 কিলোমিটার অংশ সবচেয়ে বেহাল দশায় রয়েছে। ফেরিঘাটের কারণে এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল 24 ঘন্টায় ধরলা নদীতে প্রায় 1 সেন্টিমিটার, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদে প্রায় আধা সেন্টিমিটার পানি বেড়েছে। এতে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে, কয়েক জায়গায় গ্রামীণ সড়ক ডুবে গেছে। এছাড়া সবজি ও ধানের বীজতলা নষ্ট হয়েছে চর এলাকায়। পানি বাড়লেও বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন প্রবণ এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। নদীর সর্বশেষ অবস্থা জানাতে কুড়িগ্রাম থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। হুমায়ুন, আপনাকে কাছ থেকে জানতে চাচ্ছি পানি উন্নয়ন বোর্ড কি বলছে এবং আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এ ব্যাপারে আমাদের জানাবেন। উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে কুড়িগ্রামের প্রধান যে নদ নদী ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা, এই 3টা নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে উঠতে পারে, এইরকম একটা সম্ভাবনার কথা উনি জানিয়েছেন। তবে তিস্তা এবং ধরলা নদীর পানি সেরকম বিপদসীমার উপরে নাও যেতে পারে। কিন্তু আমরা গত 2 দিন ধরে টানা বৃষ্টি এবং বিশেষ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আমরা মনে করছি যে তিস্তা এবং ধরলার পানিও বিপদসীমার উপরে উঠতে পারে। তো বর্তমানে এই পরিস্থিতি আর কি কুড়িগ্রামে। এর ফলে আমাদের যে নিচু এলাকার আউশ ধান, পাট, ভুট্টা, কাউন, সবজি ক্ষেত, বীজতলা, এগুলির ব্যাপক ক্ষতি হয়েছে এবং পানি বন্দী থাকার ফলে সবজি ক্ষেত মানুষ সেখানে নিতে পারছে না, এটা একটা সমস্যা। আর টানা বৃষ্টির কারণে শহরে একটা ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে আমরা যদি দেখি চরাঞ্চলে এবং শহরে 2 জায়গাতেই একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনাকে ধন্যবাদ হুমায়ুন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গেল 1 বছরে পুঁজিবাজারে মূলধন খোয়া গেছে 90,000 কোটি টাকা। করোনাকালীন সময়ে এসে আরো ভয়াবহ অবস্থায় পড়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাদের বাঁচাতে ফ্লোর প্রাইস বেঁধে দিয়েও কাজ হচ্ছে না। বাজেটে পুঁজিবাজার নিয়ে যে আশা ছিল তারও প্রতিফলন হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ রিপোর্ট। হতাশার শেষ নেই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। দীর্ঘদিন গতিহীন পুঁজিবাজারে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা মহামারী। করোনার আঘাতে অন্য সব ব্যবসার চেয়েও দৃশ্যমান পুঁজি হারানোর ভয়ে দিন যাচ্ছে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের। বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে ৩,৯৬০ পয়েন্টে। এর আগের বছর এই সময়ে সূচক ছিল ৫,৪০০ পয়েন্ট, অর্থাৎ বছর ঘুরতেই সূচক কমেছে প্রায় ১,৫০০ পয়েন্ট। শেষ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে মাত্র ৬৯ কোটি টাকা, 1 বছর আগেও যা ছিল ৫২২ কোটি টাকা। বর্তমানে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,১০,০০০ কোটিতে, 1 বছর আগে যা ছিল প্রায় ৪ লাখ কোটি টাকা। ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা
আমরা কি আর কখনো সার্ভাইভ করতে পারবো? ইটস পসিবল। যদি পসিবল হয় এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা মার্জিন লোনে ব্যবসা করি। গত 2-3 মাস যাবত তো মার্কেট বন্ধ ছিল। আমরা হাউজের ইন্টারেস্ট আনতে আনতে আমাদের অবস্থা খারাপ। সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার মনে হয় সরকার ততটুকু দিচ্ছে না। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য 6টি দিক নির্দেশনার কথা বলেছেন অর্থমন্ত্রী। এছাড়া দেয়া হয়েছে কালো টাকা বিনিয়োগের সুযোগ। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন 3 বছরের জন্য লক পিরিয়ড থাকায় কালো টাকা আসবে না শেয়ার বাজারে। বাজেট পাশ হওয়ার আগে এসব অসঙ্গতি তুলে নেয়ার দাবি তুলেছে সিএসসি। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন। 3 বছরের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার না করার শর্তটি তুলে নেওয়ার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের উচ্চমহল থেকে বলার পরও 200 কোটি টাকা করে বিনিয়োগ করছে না ব্যাংকগুলো। এটি বাস্তবায়নে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানালেন বাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। তারা কোনোটাই বিনিয়োগ করে না। তাদের দেখা হোক, পোর্টফোলিও দেখা হোক, গত 3 মাসে তারা কি পরিমাণ বিনিয়োগ করেছে। সোনালী জনতার অগ্রণী যাদেরকে 200 কোটি টাকা বা আরো বেশি টাকা তাদেরকে দেওয়ার কথা আবার টাকা তো সমস্যা না তাদের জন্য, তাদের সমস্যা হচ্ছে তাদের ইচ্ছা নাই। করোনা পরবর্তী সময়ে শক্তিশালী বাজার গড়ে তুলতে এখন থেকেই পরিকল্পনা তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সৃজনশীলতা এবং নতুনত্ব আশা করা হলেও তা অনেকটাই গতানুগতিক। এছাড়া রাজস্ব আদায়ে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার গবেষণা সংস্থা পিআরআই এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় এসব কথা বলেন MCCI সভাপতি নিহাত কবির। বলেন, বাজেট জনগণের কল্যাণ চিন্তা করে প্রণয়ন করা হলেও আয় কোথাও থেকে এবং কিভাবে আসবে সে বিষয়ে চিন্তা করা হয়নি। আলোচনায় পিআরআই উপস্থাপিত গবেষণায় বলা হয়, আসছে অর্থ বছরে বিশ্ববাজারে চাহিদা কমায় পণ্য রপ্তানিতে বছর জুড়ে আয় কমবে অন্তত 8%। আর রাজস্ব আদায় হবে আগামী বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। আলোচনায় MCCI দাবি করে প্রতি 3 মাস পর পর বাজেটের পর্যালোচনা এবং মূল্যায়ন করার। Bangladesh's private sector. There was a lot of expectation from this budget, and in the media we heard these words quite often, that we will have an innovative budget, or we will look for something new. Ekta notun kichu hobe. But the reality is that the budget is a formulaic constitutional and legal document. বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় অনেকটাই এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কমে আসছে সংক্রমণের সংখ্যা। সামাজিক দূরত্ব বজায় রেখে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। তবে দীর্ঘ লকডাউনে ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা চান বাংলাদেশ সরকারের সহযোগিতা। কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা মোকাবেলায় প্রথম থেকে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। উন্নত স্বাস্থ্যসেবা ও সুষ্ঠু পরিকল্পনায় 141 দিন অতিক্রম করলেও লম্বা হয়নি মৃত্যুর সারি, যার কারণে খুলে দেওয়া হয়েছে ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরাও নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। কেউ কেউ বলছেন ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। করোনা পরিস্থিতিতে লকডাউন থাকার কারণে ব্যবসায়িক যে ক্ষতি সম্মুখীন হয়েছিল, এখন লকডাউন উঠে যাওয়াতে কিছুটা কমার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, ব্যবসা আগের থেকে কিছুটা ভালোর দিকে আছে। কেউ রুমের থেকে বাড়তে পারে নাই, এখন তো আগের থেকে একটু ভালো ব্যবসা, ইনশাল্লাহ আগার দিয়ে ভালো হইব, ইনশাল্লাহ আর ভালো হইতেছে। করোনার ভয় কাটিয়ে আবারও পুরোদমে ব্যবসা বাণিজ্যে ফিরবে ব্যবসায়ীরা, এমন প্রত্যাশার প্রহর গুনছেন প্রবাসীরা। যারা ছোট এবং মাঝারি ব্যবসায়ী আছে তাদের বেশি ক্ষতি হবে। সরকারের কাছে আপিল করব যেন আমাদের প্রবাস থেকে যেন আমাদের ফিরে যেতে না হয়। আমরা যেন সুস্থ এবং ভালোভাবে এই দেশের থেকে আগের মতো ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারি, এভাবে আমাদেরকে সুযোগ করে দিবেন। করোনার মহামারীর কারণে কমতে থাকে প্রবাসী ব্যবসায়ীদের দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ। লকডাউন উঠে যাওয়ায় আবারও গতিশীল হবে রেমিটেন্স প্রবাহ, এমন প্রত্যাশাই আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষের পর শান্তি ফেরাতে চলছে দফায় দফায় বৈঠক। সংঘাতের পথ পরিহার করে সমাধানের পথে হাঁটতে চাচ্ছে বেইজিং। তবে উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে বাণিজ্য ক্ষেত্রে যে বেইজিং অনেক কিছুই হারাতে চলেছে
তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। এদিন 23 সেনা নিহতের প্রতিবাদে ভারত জুড়ে চলেছে প্রতিবাদ বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। লাদাখ সীমান্তে 20 সেনা নিহত হওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা ভারত। দফায় দফায় বৈঠক চলছে। ভারত এবং চীনের মেজর জেনারেল স্তরে বুধবার বৈঠকের পরও সমাধানের সূত্র না মেলায় আবারও বৃহস্পতিবার বৈঠকে বসে দুই পক্ষ। ওই ঘটনা নিয়ে বুধবার ফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের অংশের একটি কাঠামো স্থাপনের চেষ্টা চালানোর জন্য চীনকে দোষারোপ করেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা দোষারোপ করে ভারতকে। তবে চীন এবং ভারত উভয় পক্ষই সীমান্তে শান্তি ফেরাতে একমত হয়েছেন বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও কোনো আলোচনা থেকে তেমন সুফল মেলেনি। এদিকে লাদাখে ভারতীয় সেনাদের মুভমেন্ট আরও জোরদার করা হচ্ছে। খালি করা হচ্ছে চীন সীমান্ত সংলগ্ন আশপাশের গ্রামগুলি। অন্যদিকে চীন সীমান্তেও জোরদার করা হচ্ছে সেনা টহল। এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার এক সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 সেনা নিহতের পর ভারত জুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে কেন্দ্র বিএসএনএলকে বলে দিয়েছে 4G আপগ্রেডের কাজে চীনা পণ্য ব্যবহার না করতে। তার সঙ্গে রেলের বড়সড় বরাতও হারাতে চলেছে চীনের সংস্থা। চন্দ্রনী চন্দ্রা, নিউজ 24। খেলার খবর। 2011 আইসিসি বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ম্যাচ হেরে দিয়েছিল শ্রীলঙ্কা। শিরোপা হাতছাড়া হবার 9 বছর পর এমনই গুরুতর অভিযোগ আনলেন লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগ্যামিস। দেশটির স্থানীয় এক টিভি চ্যানেলে উপস্থিত হয়েছিলেন মাহিন্দানন্দ। জানান, কোনো ক্রিকেটার সরাসরি ম্যাচ না পাতালেও নিশ্চিতভাবে কতিপয় লোক এই দুষ্কর্মে যুক্ত ছিল। এদিকে এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তৎকালীন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এক টুইট বার্তায় তাকে আইসিসি ও দুর্নীতি দমন ইউনিটের কাছে প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লঙ্কানি লেজেন্ড। এদিকে আগামী 5 আগস্ট দেশটিতে নির্বাচনের কথা আছে। তার আগে মাহিন্দানন্দের এই বক্তব্যকে নির্বাচনী স্ট্যান্ডবাজ হিসেবে উল্লেখ করেছেন 2011 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের আরেক তারকা মাহেলা জয়াবর্ধনে। প্রমাণ চেয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা অর্জুনা রানাতুঙ্গাও। বিনোদনের খবর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার ঈদে বন্ধ ছিল দেশের রূপালী পর্দা। শুধু রোজার ঈদেই নয়, বাস্তবতা বলছে আসছে কোরবানির ঈদেও তালা ঝুলবে প্রেক্ষাগৃহে। করোনা ভীতি নিয়ে সিনেমা হলে দর্শক না আসার আশঙ্কায় খুলছে না হল, মুক্তি পাচ্ছে না কোনো নতুন সিনেমাও। এমন বাস্তবতায় বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশ চলচ্চিত্রে মরার উপর খাড়ার ঘায়ের মতো আঘাত হেনেছে। অঘোষিত লকডাউনের কারণে 3 মাসেরও বেশি সময় ধরে দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে। বাস্তবতা বলছে আসছে কোরবানির ঈদেও তালা ঝুলবে সব প্রেক্ষাগৃহে। প্রযোজক সমিতির পক্ষ থেকে হল মালিক সমিতির অ্যাডমিনিস্ট্রেটরকে চিঠি দিয়েছি হল খোলার বিষয়ে। তিনি সেই চিঠির কোনো উত্তর দেননি। মৌখিকভাবে যেটা বলেছেন শুনেছি, উনি এখনই হল খুলতে রাজি না। 5 জুন থেকে শুটিং, ডাবিং কিংবা এডিটিং শুরু হলেও বন্ধ আছে প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন। দীর্ঘদিন হল বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হল সংশ্লিষ্টরা। দীর্ঘ 4 মাস যাবৎ আমরা 300 থেকে 350 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আগামী ঈদ পর্যন্ত যদি আমাদের সিনেমা হল বন্ধ থাকে তাহলে আমরা ব্যাপকভাবে ক্ষতি হব। সরকারের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। যখন ওনারা সময় উপযোগী মনে করবেন আমরা অবশ্যই খুলে দিব, কারণ আগে জীবন তারপর জীবিকা। আমাকে বয়সে হলের সাথে শেষ করছি, এটা ছাড়া বাইরে কোনো কাম কাজ মনে আর করতে পারব না। ঈদ উৎসবে বড় বাজেটের সিনেমা মুক্তির প্রস্তুতি নেওয়া প্রযোজকরা হল না খোলায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ভাবছেন বিকল্প উপায়ে সিনেমা মুক্তির কথাও। আমার মনে হয় না যে 2-1 বছরের মধ্যে হলে দর্শক যাবে। আমরা বিকল্প চেষ্টা করতেছি। শাপলা মিডিয়া খুব শিগগিরই অ্যাপস নিয়ে আসবে। এই যে ইনভেস্ট করে বসে আছে, তারা এই ছবি রিলিজ না করতে পেরে স্মরণকালের ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এক যুগ আগেও দেশে সিনেমা হলের সংখ্যা 1400 থাকলেও বর্তমানে তা এসে ঠেকেছে 2 অঙ্কের ঘরে। করোনার এই সংকটে হল সংখ্যা আরও কমার আশঙ্কা করছেন অনেকে। দীর্ঘদিন সিনেমা হল ও সিনেপ্লেক্স বন্ধ থাকায় এই শিল্পের যে ক্ষতি তা পুষিয়ে ভবিষ্যতে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা সময় বলে দিবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে সামাজিক নিরাপত্তায় বাজেট বেড়েছে মাত্র 8.5 কোটি, নতুন দরিদ্রের তুলনায় অপ্রতুল বলছেন বিশেষজ্ঞ। করোনার সংকটে বিশ্বে 91% শিশু মানসিক চাপে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পারিবারিক দারিদ্র্য অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে ভাইরাস থাকবে আরো 2-3 বছর, লাখের বেশি আক্রান্ত, বিশ্বে মৃতের সংখ্যা 4,55,000-এর বেশি। ভয়াবহ সংকটে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা, ফ্লোর প্রাইস নির্ধারণও হচ্ছে না কাজ, বাজার নিয়ে আসার প্রতিফলন নেই বাজেটে, দাবি সংশ্লিষ্টদের। ডক্টর রকিব হত্যায় এক আসামির স্বীকারোক্তি, কর্মক্ষেত্রে হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কায় চিকিৎসকরা। এবং সীমান্ত উত্তেজনায় চীন ও ভারতের দফায় দফায় শীর্ষ পর্যায়ের বৈঠক, সংঘাতের পথ পরিহারে রাজি বেজিং, ভারত জুড়ে চীন বিরোধী বিক্ষোভ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।